আসসালামু আলাইকুম। শুরু করছি আসবো ফিরে আবার উপন্যাস লেখনীতে সুরভি আক্তার। পর্ব সংখ্যা 58। সাফা ঘরে ছিল আনমনে। মেঘা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে ছুটে গিয়ে আচমকা ওকে জড়িয়ে ধরল। অদ্ভুত রহস্যময় ভালো লাগায় হাসপাস করছে একবংশী। সাফা কিছু বোঝে না, বরং গাল ফুলিয়ে বলে, কোথায় গিয়েছিলি তুই? মেঘা ওকে ছাড়ল না, জড়িয়ে রেখে দম ফেলে বলল, একটু বাইরে। ওটা তোর ভাই নাকি জম? কি রক্তটা মেজাচ্ছে তার, এমন কেউ করে? তুই বাড়িতে নেই এটা জানানোর পর 4বার ধমক দিয়েছে আমায়। তোর ভাইকে বলে দিবি, কারোর রাগ আবার সহ্য হয় না। উনি বাইরের লোক, জানেন না এসব, তাই রাগ দেখালেও কিছু বলিনি, সহ্য করে নিয়েছি। কিন্তু এরপর সহ্য করবো না বলে রাখলাম, কান্না করে দেবো কিন্তু। কাঁদো কাঁদো স্বর সাফার। মেঘা ওর মুখোমুখি হতেই কাঁদো কাঁদো মুখখানা দেখে ফিক করে হেসে উঠল। হাসতে হাসতে বলল মুখ চিপে, ভাইয়া তোকে ধমকেছে? সিরিয়াসলি এটাও সম্ভব? আমার ভাইয়ার রাগ নেই একটুও, আমি তো কখনো দেখিনি। আর তুই কিনা বলছিস তোকে 4বার ধমকেছে? ধমকেছে তো, গিয়ে জিজ্ঞেস করে নিস। প্রত্যুত্তরে মেঘা কিছু বলার আগে সিরাতের উঁচু বাক্য ভেসে আসলো পেছন থেকে। মেঘা, এই ঘুর আমার দিকে, দেখি দেখি আমার ড্রেস তোর পরনি কেন? থতমত খায় মেঘা, ভরকায়। অপ্রত্যাশিত প্রশ্নে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করতে আরম্ভ করে। এদিক ওদিক ঘন পলক ফেলে। সিরাতের বুঝতে বাকি নেই, সে ভীষণ খুশি এই ভেবেছে মেঘা আর রৌদ্রের মাঝে সব ঠিকঠাক। মেঘা চলে যাবে না এই বাঁধন খুলে। রৌদ্রের মতিগতি তো আগে থেকেই বোঝা ছিল। এখন মেঘার দিকটাও পরিষ্কারভাবে নিশ্চিত হলো সে। খুশিতে চিকচিক করে উঠল চোখ দুটি। মেঘা চিবুক নামিয়ে লাজ ঢাকে। সিরাত উত্তেজিত হয়ে বেফাঁসে প্রশ্ন করে বসে, তার মানে তোদের মাঝে সব ঠিকঠাক? মেঘা আর পারল না, পিছু ফিরে 2 হাতে মুখ ঢেকে নিল। আপু, ভালো হচ্ছে না কিন্তু। সিরাত পেছন থেকে চাপড়ে ধরল ওকে। কি ভালো হচ্ছে না শুনি? বরং যা হচ্ছে হয়েছে তাই সবচেয়ে বেশি ভালো হচ্ছে। ওফ মেঘা, আই এম সো হ্যাপি। আমি জানতাম তোদের মাঝে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আর তাই হলো। এবার আমার ভাইটাকে একটু আঁচলে পাত, গুছিয়ে নি ওকে। দেখিস ও তোর সব কথা শুনবে। আমি জানি, তোর দিক থেকে চিনেছি ওকে। ও পাগল তোর জন্য। ওই পাগলটাকে আগলে রাখিস একটু। মেঘা মৃদু হাসে তার কথায়। আজ ভার্সিটিতে একা বেরিয়েছিল আদ্র, রৌদ্রের সাথে দেখা হয়নি তাই। কাল 14ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। ভার্সিটিতে টুকটাক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, নতুন করে সাজবে সকলে। বাড়ি ফেরার পথে 3 রমণীর জন্য 3টে বাসন্তী রঙের শাড়ি সহ ম্যাচিং হিজাব আর চুড়ি নিয়ে ফিরেছে আদ্র। ফিরেই মেঘা আর সাফাকে ওদের দুটো দিয়ে বাকি আরেকটা নিয়ে ঘরে ঢুকেছে। শাওয়ার নিতে নিতে দেরি হয়ে গেছে আজ, বাজে প্রায় বিকেল 4টা। ঘরে ঢুকেই শিশিরকে ভেজা চুল মুছতে দেখে কপালে ভাঁজ পড়ল আদ্রের। এগিয়ে গিয়ে বলল কণ্ঠ নরম রেখে, এত দেরি করে শাওয়ার নিয়েছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। চৌকিতে চায় শিশির, মিষ্টি এসে বলে, লাঞ্চের পর ঘুমিয়েছিলাম একটু, তাই দেরি হয়ে গেছে। পরিপ্রেক্ষিতেও মিষ্টি হাসলো আদ্র, হাতের ব্যাগটা সহ এগিয়ে এগিয়ে গেল। শাড়িখানা বের করে শিশিরকে ফেরালো আয়নার দিকে। নিচে দাঁড়ালো ঠিক পেছনে। লাল পেড়ে বাসন্তী রঙের শাড়িটা শ্যামলির গায়ে ধরে চোখ সরু করে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে অবলোকন করলো ওকে। বলল ভাবুক হয়ে, সুন্দর লাগবে ভীষণ, কাল পরবে এটা? শিশির ঘাড় ঘোরালো। আমি এটা পরে ভার্সিটিতে যাব? হুম। পারমিশন দিচ্ছেন? কেন নয়, কি ভাবছো? কেউ দেখবে না তোমায়। তোমায় দেখার জন্য শুধু আমি আছি, ঘরেও আর বাইরেও। অন্যদের দৃষ্টি থেকে তোমাকে হেফাজতের দায়িত্বও আমার। ডোন্ট ওয়ারি। মেঘা আর টুকটুকিও পড়বে, তুমি বাদ যাবে কেন? তোমাকে বুঝে শাড়িতে মন মতো দেখার ইচ্ছে জাগে না আমার? শিশির অপ্রস্তুত হয়ে ঘাড় ঘোরায়। আদ্র মুচকি হাসে। পকেট থেকে বাদাম ভর্তি একটা ঠুঙা বের করে শিশিরের হাতের মুঠোয় গুজে দিল। অতঃপর ফ্রেশ হওয়ার জন্য পা বাড়ালো ওয়াশরুমের দিকে। বাদামগুলো চেপে ধরে পেছন থেকে শিশির ডেকে বলে, রোজ রোজ বাদাম নিয়ে আসেন কেন? আদ্র থামলো, ঘাড় ঘোরালো। তোমার পছন্দ তাই। আমার পছন্দের এতটা কদর? একটু বেশি কদর আছে, যা দেই তা তুলনামূলক কমই। দুবাক্য শেষ করে পা বাড়াতে গিয়ে আবার থমকালো, আকল হয়ে পিছু ফিরল। বলল কাতর স্বরে, পছন্দের তালিকায় আমি যুক্ত হব কবে শুনি? তাহলে রোজ রোজ এভাবেই নিজেকে পেশ করতাম তোমার কাছে। শিশির ব্যাখেয়ালে কপাল গুটিয়ে মৃদু হাসল। সেকেন্ড কয়েক অপেক্ষার পরও উত্তর না পেয়ে ওয়াশরুমে ঢুকেছে আদ্র। সে চক্ষুগোচর হতেই শ্যামলী বিড়বিড় করে নিজের মাঝে, আপনি যে আমার অপছন্দ তা তো বলিনি কখনো। পছন্দ কিনা তা বুঝে নেওয়ার আপনার দায়িত্ব। আমি বলবো কেন? আপনি কি সব বলেছেন আমায়?
মেঘা লাগাতার ইয়াসের ফোনে কল লাগিয়েও কোনো হদিশ পাচ্ছে না ওর। সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো অবধি দেখা মেলেনি। রাত 8টা বাজতে চলল, ডিনারের সময় হয়ে গেছে, তবুও খোঁজ নেই। রৌদ্রও ছিল না বাড়িতে, সে ফিরল 8টার আগে আগে। খাওয়ার টেবিলে আদ্রের মুখোমুখি হয়েছে রৌদ্র। একেই তো খুঁজছিল সে। পৈশাচিক আনন্দে চিকচিক করে উঠল ব্যাপরোয়া যুবকের চোখ জোড়া। কিছুতেই নিজেকে দমিয়ে রাখতে পারল না, ঠোঁট ফাঁক করে লকলকে চেপে উচ্চারণ করলো মায়ের উদ্দেশ্যে, মম, আমি বড় না আদ্র বড়? রুবিনা কাবের সবাই খেতে বসেছেন। ছেলের অহেতুক প্রশ্নে চোখ কুচকে সোজাসুজি উত্তর করলেন, আদ্র বড়, 1.5 সেকেন্ডের। ছে, লজ্জা থাকা উচিত। এবার চোখ পাকিয়ে তাকালো আদ্র। প্রসঙ্গ না বুঝে বলল খাবার চেপিয়ে, কি হয়েছে? যেটা তোর হয়নি। কি হয়নি আমার? যেটা আমার হয়েছে। তোর কি হয়েছে? যেটা হয়েছে সেটা তোর হয়নি। আরে কি হয়নি? আদ্রের কণ্ঠে চাপা বিরক্তি। রৌদ্রের ঘোর প্যাচ কথায় বিভ্রান্ত হলো খানিক। উপস্থিত সবাই চোখ ছোট করে দুই ভাইয়ের দিকে দৃষ্টি ফেরালেন এই বেলায়। তোফায়েল কাবিরের পাশে বসে আর মনে খাচ্ছিল মেঘা। ভাবখানা এমন যেন রৌদ্রকে চেনে নেছে, তাকায়নি একটা বার। সেও তাকালো এবার। রৌদ্রের সাথে চোখোচোখি হয় আলগোচ্ছে। রৌদ্র ফিচেল হাসল, চোখ সরিয়ে আদ্রের দিকে সরিয়ে এসে ফিসফিস করল, বাসর। অকস্মাৎ ভেবাচাকা খায় আদ্র। মুখের খাবার গলায় আটকে কেসে ওঠে খুক খুক করে। হুট করে ওর এমন কাশিতে বিচলিত হয়ে পড়লেন রুবিনা কাবের। উঠে গিয়ে পানি বাড়িয়ে দেওয়ার আগেই শিশির আপন দায়িত্বে 1 গ্লাস পানি এগিয়ে দিল। ব্যস্ত হাতে আদ্রের পিঠে হাত বোলাতে লাগলো সে। আদ্র তার সামনে ঠক ঠক করে গ্লাস খালি করে। জোরে সোরে শ্বাস টেনে কটমট করে তাকায় রৌদ্রের দিকে। রৌদ্রের গা ছাড়া ভাব, খাওয়ায় ব্যস্ত সে। শিশির বলল উদ্গিন্ন হয়ে, ঠিক আছেন? আদ্র উত্তর করার আগে আগ বাড়িয়ে ভেঙিয়ে উত্তর করল রৌদ্র, না কুয়াশা, ঠিক নেই মোটেও। তুমি বরং পানি না দিয়ে অন্য কিছু দিতে পারো, তাহলে যদি ঠিক থাকে একটু। রুডি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। সেকেন্ড গুণে হলেও আমি তোর বড়, জবানে লাগাম টান। তাই তো বলছি, লজ্জা থাকা উচিত বড় ভাই। সেকেন্ড গুণে হলেও বড় বলে কথা। শুভ্র ও দুটোর চাপা স্বরের কথা কাটাকাটি দেখে জিজ্ঞেস করলো পুরো কণ্ঠে, কি হয়েছে তোদের? তোদের না, জিজ্ঞেস করো কি হয়েছে তোর, কারণ হয়েছে তো শুধু আমার। আদ্রের কিছুই হয়নি এখনো, তাই না আদ্র? আদ্র কিরমির করে দাঁত পেশে রৌদ্রের কথায় এই ছেলে এমন নির্লজ্জ ঠোঁট কাটা হলো কি করে। শুভ্র চোখ ছোট করে পুনরায় শুধায়, কি হয়েছে আর কি হয়নি? জিভ পাতলা রৌদ্র বলতে গেল নির্লজ্জের ন্যায়, আর বলো না ব্রু, আদ্র অলওয়েজ লেজি, বাট আমি ফার্স্ট। তাই তো ওর থেকে ছোট হয়েও অনেক আগে বিয়ে করে নিয়েছি, ইনফ্যাক্ট তোমারও আগে। বাট কম্পিটিশন তোমার সাথে নয়, ওর সাথে। ও আমাকে কাল একটা বিষয়ে খোটা দিয়েছে, ট্রাস্ট মি, গায়ে লেগেছিল ভীষণ। এখন আমি ওকে খোটা দিচ্ছি, শোধবোধ। কিসের খোটা? শাহিনা কাবিরের আগ্রহী প্রশ্ন। রৌদ্র আকস্মিক কেমন লাজুক হাসল, চিবুক নামিয়ে কিছু একটা বলার প্রস্তুতি নিল। তার আগেই ধমকালো আদ্র, রুডি চুপ। আর একবার ব্যাফাস কথা বলেছিস তো মার খাবি বলে রাখলাম, ভুলে যাস না আমি তোর বড়, তোকে মারতে পারি আমি। গা দলিয়ে শব্দ করে হাসলো রৌদ্র, তুই ভুলে যাস না এটা, যে তুই আমার বড়। সালাম নেবেন 23 সেকেন্ডের বড় ভাই। কিছু টিপস লাগলে জানাতে ভুলবেন না। তবে একটা টিপস দিচ্ছি এক্সট্রা, মাঝরাতে বউকে নুডলস বানিয়ে খাওয়াতে পারেন, কাজে আসবে। বলেই উঠে দাঁড়ালো রৌদ্র। কোনো রকমে ঠুকরে খাওয়া শেষ। বেসিন থেকে হাত ধুয়ে হেলে দুলে সিঁড়ির দিকে এগোলো। পিছু ফিরে আদ্রের দুর্বুদ্ধ আহম্মক মুখ পানে তাকিয়ে হাসি সংবরণ করলো ঠোঁট পিষে। বিড়বিড়ালো, ছ্যাঃ, লজ্জা থাকা উচিত। ফোঁস করে শ্বাস ফেলে আদ্র। রৌদ্র ওপরে উঠে যায়, সবার চোখের আড়ালে গিয়ে করিডোর থেকে চিল্লায়, সুইটহার্ট, রুমে এসো, ঘুম পাচ্ছে আমার। ফের রৌদ্রের কণ্ঠ। এবার মেঘার গলায় খাবার আটকালো, না গিলতে পারলো আর না উগলে দিতে। কেবলই ভ্যাট ভ্যাট করে চেয়ে রইল সবার মাঝে বসে। রৌদ্র হঠাৎ নুডলসের কথা বলল কেন? বেশ চিন্তায় পড়লো একবংশী। আদ্র হাফ ছেড়ে কপাল চাপড়ায়, এটা কি আদতে ওর ভাই? নিজের ভাই তো, তাহলে এমন হলো কেন? ঘরে হন্তদন্ত হয়ে পায়চারি করছে মেঘা। 11টা বাজে প্রায়, হাতে ফোন। লাগাতার কল লাগাচ্ছে ইয়াসের ফোনে। ছেলেটার খোঁজ নেই, ফোন বন্ধ। চিন্তায় টাল একবংশী। কোথায় গেল ইয়াস? মেঘা ঘরে থাকতে পারল না আর। চুপিসারে ঘর ছেড়ে বেরিয়ে করিডোরের এপাশ ওপাশ উকি দিল। ফাঁকা পেয়ে পা টিপে টিপে আদ্রের ঘর পেরিয়ে এক ছুটে ঢুকলো রৌদ্রের ঘরে। দরজা খোলা ছিল। মেঘা ঘরে ঢুকে আলগোছে চাপিয়ে দিল দরজাটা। ছিটকিনি অবধি হাত পৌঁছালো না। পেছু ফিরতে তাজ্জব বলল, রৌদ্র ঘুমিয়ে।
মেঘাকে ডেকেছে বেশ কবার। একে ইয়াসের চিন্তা, তার উপর সাফার ঘুমের অপেক্ষায় ছিল মেঘা। কিন্তু রৌদ্র ওর অপেক্ষায় থাকতে থাকতে টলে পড়েছে ঘুমের রাজ্যে। বিছানার এক পাশে মেঘার জন্য জায়গা ছেড়ে অন্য পাশে নিজের জায়গা করে নিয়েছে। পূর্ব রাতে ঘুম হয়নি, বেজায় লেগে এসেছিল দু চোখ, জেগে থাকতে পারেনি অধিকক্ষণ। মেঘা চিন্তিত ভার মনে হাসলো এক পশলা, উবে গেল সব ভাবনার ছাপ। ঠোঁটে হাসি ঝুলিয়ে এগিয়ে এসে রৌদ্রের মাথার পাশে বসলো। লোকটা ঘুমালে কি নিষ্পাপ লাগে? অবশ্য পাপী নন তিনি, নিষ্পাপই বটে। ঘুমুলে বরং মায়া লাগে বেশি, আকর্ষণীয় লাগে বড্ড। কি সুন্দর লোকটা! মেঘা গলে গেছে তার উপর। কবে, কখন, কিভাবে তা সে নিজেও জানে না। সে তো ঘৃণা করতেই নাকে, তাহলে এভাবে লোকটার ফাঁদে জড়িয়ে গেল কবে? ভেবে পায় না মেঘা। ঘুমন্ত বেপরোয়া যুবকের মুখ পানে তাকিয়ে আরামে ঠোঁট ঠেলে হাসে। লোকটার মাথাটা তুলে নেয় নিজের কোলে, চুলের ভাঁজা আঙুল ডুবিয়ে দেয়, ঝুঁকে ঠোঁট ছোঁয়ায় কপালে, অতঃপর নাকের ডগায় নাক টেনে মৃদুস্বরে ফিস ফিস করে একান্তে, রায়নুমুখ, আপনি মোটেও রায়নুমুখ নন, শুনেছেন? খুব সুন্দর আপনি, ভীষণ 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 সুন্দর। এত সুন্দর কেন হতে হবে আপনাকে? ভালোবেসে ফেললাম যে, ভালোবেসে ভীষণভাবে ফেসে গেলাম। এখন কি হবে আমার? এত ভালোবাসা রাখবো কোথায়? ইস, কি সুন্দর আপনি! এই সুন্দর পুরুষটা আমার বুঝি? আই লাভ ইউ সুন্দর পুরুষ। আই লাভ ইউ টু সুইটহার্ট। হঠাৎ প্রত্যুত্তরে রৌদ্রের এমন ঠান্ডা আবেশিত কণ্ঠে কেঁপে উঠল একবংশী। শিহরণ বয়ে গেল সর্বাঙ্গে, ঝট করে স্বাভাবিক হয়ে বসল। ভরকালো অনেকটা। রৌদ্র মাথা তুলে ভার পাপড়ি জগল আলাদা করে তাকায়, ঠোঁটে ভরা হাসি। মেঘা অপ্রস্তুত থতমত খায়। কিছু বুঝে ওঠার আগে রৌদ্র সরে এসে একটানে ওকে বিছানায় ফেলল। বিলম্বহীন শক্ত করে উদর পেঁচিয়ে নিল। রমণীর কোমল গ্রীবার ভাঁজে মুখ গুজে ঠোঁট ছোঁয়ালো। নরম ত্বকে না ঘষে আবারও ফিসফিস করলো হাসকি টোনে, লাভ ইউ টু সুন্দরীতমা। এই সুন্দরী রমণী আমার বুঝি? ইস, কি সুন্দর আমার রৌদ্রময়ী! মেঘা জমে যায়, শিউরে ওঠে লোমকূপ। অবাক হয়ে বলে, আপনি ঘুমাননি? তুমি ঘুমাতে দিচ্ছ কই? আমি আবার কি করলাম? এই যে পাগল বানালে আমায়। আজ পহেলা ফাল্গুন, আরও আছে ভ্যালেন্টাইন, আজ কাপলদের ভালোবাসা দিবস। তবে ভালোবাসা দিবস উপলক্ষে কম হলেও ভার্সিটি প্রাঙ্গণ আজ সেজেছে পহেলা ফাল্গুন উপলক্ষে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে এই দিনে। পড়াশোনার তাগিদে আসেনি কেউ, এসেছে উৎসবে মুখর হতে। সকাল 11টা, জমে উঠেছে উৎসব মুখরতা। ক্যাম্পাস সাজানো হয়েছে বেশ। ভার্সিটির মূল ফটক থেকে মঞ্চ অবধি প্রবেশদ্বারেও আলপনা, চারুকলার আদলে তৈরি মূল মঞ্চ। খোলা আকাশের নিচে আয়োজন সবের, এলোমেলো সব শিক্ষার্থী। তবে যেন বাসন্তী রঙের মেলা বসেছে প্রাঙ্গণ জুড়ে। সবার পরনে এক থিম, রমণীদের লাল পাড় বাসন্তী শাড়ি, অন্যদিকে যুবকদের লাল পাঞ্জাবি। চোখ ঝলসায় এক রঙের ভিড়ে, এক সারিতে স্টল বিভিন্ন। মঞ্চে উদ্ভাবনী নৃত্যের পরপর ভার্সিটির গেট পেরিয়ে প্রফেসর আজরান কাবির আজের গাড়ির আবির্ভাব ঘটে। দেরি করে ফেলেছে আসতে আসতে। পার্কিংয়ে গাড়ি পার্ক করে প্রথমে নামলো আদ্র। পরক্ষণে ব্যাকসিট থেকে নামলো একে একে 3 রমণী। ইয়াং প্রফেসরের আগমনে গুটি কয়েক হরিণীর দৃষ্টি নিমিষে নিক্ষিপ্ত হয়েছে এদিকে। আজের পরনে ব্যতিক্রম কিছু আজ, সবার সাথে মিলিয়ে না হলেও ফরমাল ছেড়েছে আজ। পরনে অফ হোয়াইট পাঞ্জাবি টান টান, গোছানো চুল সেটে রাখা অতি যত্নে, ঠিক যেন ভীষণ পরিপাটি। বরাবর তেমনই সে। এ বেলাতেও তার অতুলনীয় পুরুষালী সৌন্দর্য আচর কাটলেও কিছু অঙ্গনার হৃদয়ে কিছু জোড়া দৃষ্টি মূর্তপণে গেল। 3 রমণী শাড়ি পরেছে, সাথে হিজাব আছে। হালকা পাতলা প্রসাধনীতে সজ্জিত মুখায়ব। আদ্র অপরাপর কারোর দৃষ্টি তোয়াক্কা করল না। রমণীদের কাছে এসে ঠান্ডা স্বরে বলল, ঠিক আছিস? প্রবলেম হচ্ছে না তো? মাথা নাড়ালো 3 জন। আদ্র ইশারা করতে সাফা আর মেঘা এগিয়ে যায়। শিশির বেশ অস্বস্তিতে পড়েছে, কেমন খচখচ লাগছে শাড়িতে। তার উপর সবার দৃষ্টি এদিকে বুঝে সে তড়িঘড়ি করে আদ্রকে পাশ কাটাতে চাইল। তৎক্ষণাৎ ভেসে এসলো মোলায়েম কণ্ঠ, শাড়ি সামলাবে আর নিজেকেও এমনভাবে মুখ কালো করে আছো কেন? শিশির থামে, ঘাড় না ঘুরিয়ে জবাব দেয়, তেমন কিছু না, আমি আসছি, দেখছি সবাই। তড়িতে প্রস্থান করলো সে। পেরিয়েছে কিছুটা মুহূর্ত। মঞ্চের নিচে টিচারদের বসার জায়গা, মাথার ওপর সূর্যের মিঠে রোদ, পেছনে সারি সারি আরো চেয়ার। নাচ গান শেষে রমনাটিকে হচ্ছে। আদ্রের ধ্যান নেই সেদিকে। এক মনে পায়ে পা তুলে বসে ফোন টিপছে সে। শিশির, সাফা আর মেঘা ওরা ফটো বুথের দিকে ছবি তুলছে টুকটাক। এমন সময় ওদের কাছে ফারিনের আগমন, সাথে আরো 2 জন।
ভারী মেকআপের ঠেসে মুখ শক্ত করে রেখেছে। কড়া দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছে শিশিরকে। কে এই মেয়ে? এত গায়ে পড়া কেন? রোজ রোজ আদ্রের গাড়ি থেকে নামে কেন এই মেয়ে? আর সব সময় চিপকে থাকে মেঘা আর সাফার সাথে। বিয়ে তো হয়েছে, তবুও আদ্রের পিছু ছাড়েনিও। ফারিন এসে দাঁত পিষে হাসলো জোরপূর্বক। মেঘা, সাফা, কেমন আছো তোমরা? আজকাল ভার্সিটিতে আসে না তেমন, কেন? সাফা চরম বিরক্ত হলো, বলল মেকি স্বরে, এমনি গো, বিয়ে ছিল বাড়িতে। ফারিন চকচকে চোখে প্রশ্ন করে, কার বিয়ে? তোমার না হওয়া সতীনের। থতমত খেলো ফারিন। মেঘা ফিক করে হেসে উঠল, আর বেশি কিছু বলার আগে শিশির ইঙ্গিতে চুপ করালো সাফাকে। মানে? আগ বাড়িয়ে উত্তর করে শিশির, তেমন কিছু না ফারিন, তুমি বলো কেমন আছো? বেশ সুন্দর লাগছে তোমায়। আমি সুন্দর? সুন্দরকে তো সুন্দর লাগবেই। বেশ ঠেস দেওয়ার কথা। মুখ কুচকে ফেলল শিশির। মেঘা দুজনের হাত চেপে ধরে হেসে বলে, হোয়াট এভার, আমরা স্টেজের দিকে যাই, বাই। বলে চলে গেল সে। ফারিন গজগজ করলো। মঞ্চের দিকে সবার ব্যাগতিক চলাফেরা। এক পাশে বসলো তিনজনে। শিশির এদিক ওদিক তাকায়। মিষ্টি খেয়েছে আসার পর, পানি খাওয়া হয়নি। ডান দিকে জুসের স্টল। শিশির উঠে দাঁড়িয়ে বলল, তোরা বস, আমি একটু পানি খেয়ে আসছি। সাফা আবদার ছুড়ল, আমার জন্য একটু নিয়ে আসিস প্লিজ, উঠতে পারবো না। মুচকি হেসে সায় দিয়ে চলে গেল শিশির। তৃষ্ণা মিটিয়ে সাফার জন্য একটা আলাদা বোতল নিয়ে পিছু ফিরল। কুচির সামনে এক পা বাড়ালো সবে। দ্বিতীয় পা বাড়ানোর আগেই পা জড়ালো কোনো কিছুতে। শাড়ির সাথে তালগুলো পাকাতেই নিজেকে আর ধরে রাখতে পারল না শ্যামলী। সবার সামনে ধপ করে পড়লো মাটিতে। হাতের বোতলটা ছিটকে পড়লো সামনের দিকে। বেকায়দায় শক্ত খিটখিটে মাটিতে পড়ার সাথে সাথে ঝরঝর করে ভাঙলো কবজির কাচের চুড়িগুলো। ব্যথায় আহসূচক আর্তনাতে কুকিয়ে উঠল মেয়েটা। পেছন থেকে চিকন হাসির শব্দ শোনা যায়। কণ্ঠটা পরিচিত, আর এভাবে হুট করে পড়ে যাওয়ায় হেতুটাও আন্দাজে ধরা দিল। তবে তৎক্ষণাৎ শিশিরের মস্তিষ্ক কাজ করল না। খেচে নিলে দু চোখ। ওর কুকিয়ে ওঠার শব্দে মেঘা ধক করে উঠে, গলা চেড়ে ডেকে উঠে, শিশির! ছুটে যায় দুই রমণী। কিছুটা ভিড় জমে সেখানে। হৈ হৈ আওয়াজে চোখ কুচকে পিছু ফেরে আদ্র। সকলের গায়ের ফাঁক গলিয়ে শিশিরকে দেখে ছ্যাদ করে উঠে দাঁড়িয়ে এলোমেলো কদমে ছুটে যায়। রমণীকে মাটিতে অমন অপ্রস্তুত অবস্থায় দেখে যেতে যেতেই দূর হতে গলা ছাড়ে, শিশির, হোয়াট হ্যাপেন্ড, আর ইউ ওকে? তার উচ্চ বাক্য। চকিতে সকলে তাকায় তার দিকে। সবার দৃষ্টি ছাপিয়ে আদ্র তড়িঘড়ি করে ছুটে গিয়ে শিশিরের পাশে হাঁটু গেড়ে বসে। বাহুডোরে আগলে নেয় রমণীকে। চুড়ির কাজ ভেঙে হাতে ফুটে গেছে। ব্যথার সাথে সাথে লজ্জায় মুখ নামিয়ে খেচে নিয়েছে শিশির। আদ্র বিচলিত হয়ে পড়ল। শিশির, কি হয়েছে? পড়লে কি করে তুমি? দেখি, ব্যথা পেয়েছ? সবার দৃষ্টি চড়ক গাছ। শিশিরের খুব কাছে আদ্র। এমনকি রমণীর বাহু জড়িয়ে নিয়েছে সে। বড়সড় বাজ পড়ল সবার সামনে। গুরুগম্ভীর প্রফেসর আদ্রিয়ান কাবির আদ্র একটা সাধারণ মেয়েকে এভাবে আগলে নিয়েছে, তাও কিনা নিজের স্টুডেন্টকে। এতটা বিচলিত তার হাবভাব। মেয়েদের দৃষ্টিতে ঘোর, চমকানো অবিশ্বাস্য ভাবমূর্তি তাদের। শোরগোল পড়ল কিছুটা। শেষের আধস্বরে নিজেকে ছাড়াতে চেয়ে বলে, আমি ঠিক আছে স্যার, এ সময় ছাড়ুন প্লিজ, সবাই দেখছে, ভুল ভাববে আমাদের। আদ্র শুনলে তবেই তো। কবজির কাছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসেছে কয়েক ফোঁটা। আদ্র উঠে দাঁড়ালো। অতঃপর আলগোছে শিশিরকে টেনে তুলল নিজ দায়িত্বে। মেয়েটার শাড়ি এলোমেলো, খুলে গেছে কুচি। আঁচলও এলোমেলো, উদরের একাংশ বেরিয়ে এসেছে। তা লক্ষ্য করে তড়িঘড়ি করে শিশিরকে নিজের দিকে টেনে আগলে নিল আদ্র। উন্মুক্ত উদরে হাত চেপে ধরে আবডাল করল। এতে হইচই বাড়ল বই কমল না। কানাঘুষা শুরু হলো প্রফেসরের এমন অস্বাভাবিক কাণ্ডে। মেয়েরা কিংকর্তব্য বিমূঢ় হলেও কানাকানি করতে ভুলল না। সবাইকে আরো তাজ্জব বানিয়ে আকস্মিক শিশিরকে টেনে কোলে তুলল আদ্র। বজ্রপাত হলো যেন। এবারে স্তব্ধ হয়ে গেল পুরো ক্যাম্পাস। টিচার, স্টাফদের নজরও এদিকে। তবে খুব একটা প্রতিক্রিয়া নেই তাদের দৃষ্টিতে। শিশির এমন লজ্জাজনক পরিস্থিতিতে ভ্যাপাচেকা খায়। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে মুখ লুকিয়ে নিয়ে লোকটার গলার ভাঁজে। শারীর অবস্থা বেহাল, বলতেও পারছে না কিছু, তবুও জিভ নাড়ালো। কি করছেন? সবাই দেখছে তো। দেখুক, তবে শাড়ি খুলে গেছে, এটা না দেখুক, সেটা দেখবো কেবল আমি। শিশির ভারী লজ্জায় মিয়ে যায়। আদ্র নীরবে হাসে প্রত্যুত্তর করে। উপস্থিত সব স্টুডেন্টের ভ্যাটভ্যাটে দৃষ্টি দেখে চোখ কুচকায়। পা বাড়ানোর আগে বজ্রকণ্ঠে উচ্চারণ করে, স্টুডেন্টস, হোয়াট ইজ দেয়ার লুক অ্যাট লাইক দ্যাট? Eyes down, all of you. She is Mrs. Adrian Kabir, my prettiest wife.
আর থামলো না, গটগটিয়ে চলে গেল নিজের একান্ত অফিস রুমের দিকে। পুরো ক্যাম্পাস জুড়ে রেখে গেল দমে যাওয়া এক নিস্তব্ধতা, সকলের মুখ পুরো দেখার মতো, বিশেষত মেয়েদের। ছেলেরা মেয়েদের দশা দেখে হাসছে মিটিমিটি। ফারিন তাজ্জব, চোখ ছানা পড়া, হা বনে গেছে পুরো, মুখে মাছি ঢুকবে সময়ের ব্যবধানে। অস্ফুটন্তে অবিশ্বাসে উচ্চারণ করল, শিশির আদ্র স্যারের ওয়াইফ? সিরিয়াসলি? হাউ ইজ ইট পসিবল? মেঘা আর সাফা হাসে আনমনে। আদ্র শিশিরকে নিয়ে করিডোর পেরিয়ে অফিস রুমে ঢুকেছে। ডোরে চাপিয়ে শিশিরকে ডেস্কের উপর নামিয়ে বসালো। মেয়েটার চিবুক ও গলায় মেশানো, গাল দুখানি টুকটুকে লাল। আদ্র চোখ সরু করে পর্যবেক্ষণ করে, জানতে চায় ভারী গলায়, পড়ে গেলে কি করে? শিশির জানা সত্ত্বেও চেপে গেল সবটা, কাচুমাচু হয়ে মিথ্যে বলল, জানি না, শাড়িতে পা জড়িয়ে গিয়েছিল হয়তো। কিন্তু আপনি এটা কি করলেন? সবাই কি ভাবলো? ভুল ভাবলেও ভুল ধারণা মিটিয়ে এসেছি। তুমি যে আমার বউ সেটা জানিয়ে এসেছি। চোখ তুলল শিশির। বাকিদের কথা ছাড়ুন, টিচাররা কি ভাবলেন? তারা সবাই আগে থেকেই জানেন, তোমাকে বিয়ে করার পরপরই জানিয়েছি। শিশির অবাক হলো। একজন স্টাফ এসে ফার্স্ট এইড বক্স দিয়ে যায়। শিশিরের কবজির কাজটায় গড়িয়ে পড়া রক্ত মুছে আলগোছে মলম লাগিয়ে দিল আদ্র। অতঃপর পূর্ণ ধ্যান দিল শ্যামলীর পানে। পরনের শাড়ির বেহাল দশা দেখে কোমরে হাত ঠেসে তপ্ত শ্বাস ফেলল, বলল, নেমে এসো। শিশির নেমে দাঁড়াতেই গুজে রাখা কুচি খুলে পড়ে মেঝেতে। আঁচলের অবস্থা নাজেহাল, পুরো শাড়ি এলোমেলো। নিজের এমন ব্যাগতিক অবস্থা দেখে আতঙ্কিত হয়ে ঝট করে আত্রের দিকে চায় শিশির। অমনি চোখোচোখি হয় আত্রের অদ্ভুত দৃষ্টি। শিশির ঝটপট আঁচল সামলায়, চোখ নামিয়ে শুকনো ঢুক গেলে বলে জবানের বাধা ঠেলে, আমি শাড়ি ঠিক করে নিচ্ছি, আপনি চোখ সরান। মিটিমিটি হাসলো আদ্র, চোখ সরাতে নারাজ সে, ঠোঁট বাঁকালো। ভরা দৃষ্টিতে আগাগোড়া পরখ করলো শিশিরের। কেমন মিয়ে গেছে মেয়েটা, লজ্জা নত শরীর, অবস্থা আসলেই নাজেহাল। এলোমেলো দৃষ্টি আদ্রের, সে নিজেও অস্বস্তি বোধ করলো এক পর্যায়ে। বেসামাল হচ্ছে না তো আবার? গলা শুকিয়ে আসতেই ভ্যাচালো ঢুক গেলে অধর ভিজিয়ে হুট করে এগিয়ে গেল, ঝট করে প্যাচালো শিশির। ডেস্কের সাথে বাড়ি খেলো, থামলো। তড়াক করে দৃষ্টি তোলা মাত্রই দেখলো আদ্র অনেকটা হেলে এসেছে ওর দিকে। শিশিরকে বন্দি করে নিজের দুহাত ডেস্কের দুদিকে ঠেসে ধরল সে। পরপর ঢুক গেলে কেমন অদ্ভুত স্বরে বলল, তোমাকে শাড়ি সামলাতে বলেছিলাম বেয়াদব, আমাকে বেসামাল করতে বলিনি। এই পর্যন্তই ছিল আসবো ফিরে আবারও উপন্যাসের 58 নম্বর পর্ব। আসবো ফিরে আবারও লেখনীতে সুরভি আক্তার, পর্ব সংখ্যা 59। আদ্রের এমন লজ্জাহীন কথায় শিশির অস্থিরতার চোখ নুয়ে ফেলে, পরক্ষণে চিবুক নামায় গলায়। লাজে আরো বেশি রক্তিম হয়ে ওঠে নাজুক শ্যামলা মুখখানি। ঠোঁটের কোণে ভিড় জমায় অপ্রস্তুত উৎকণ্ঠিত হাসি। প্রফেসর লোকটা ওর এমন নাকাল অবস্থা খুব কাছ থেকে খুঁটিয়ে লক্ষ্য করে, কপালের কাছে কপাল ঠেকিয়ে ফিসফিস করে, কবে আদব শিখবে বেয়াদব? স্বামীকে কষ্ট দিতে নেই জানো না? কোথায় পাবে এমন স্বামী যে এতটা ধৈর্যশীল হবে তোমার সম্মতির অপেক্ষায়? ক্লান্ত হয়ে যাচ্ছে যে বড্ড। কবে ঘটবে এই ক্লান্তির অবসান? কবে বাসবে ভালো? অধৈর্যতা কণ্ঠে শিশিরের কান গরম হয়ে আসে, ঘাম গড়ায় শির দ্বারা বেয়ে, ছিপছিপে নারীর তনু কাঁপে। আত্রেরও অভিন্ন অবস্থা, কপালের ধারে জমেছে বিন্দু বিন্দু ঘাম। শিরা উপশিরাগুলো ফেপে উঠেছে অবাধ্য নিয়ন্ত্রণে। ঢোক গেলে শিশির ধীরে চোখ তুলে বলে নিভে আসে স্বরে, খুব শীঘ্রই। চট করে চোখ খুলল আদ্র, আবছা বুঝেছে। ফট করে প্রশ্ন ছুড়ল ছোট্ট, হুম? শিশির মুখ নামিয়ে লাজুক হাসল, কিছু না, শাড়ি ঠিক করতে হবে, সরুন। ঠিক করে কি হবে? আমার তো এলোমেলো করতে ইচ্ছে করছে আরো বেশি। আদ্রের ঠোঁট চাপা স্বর। শিশির চোখ তুলে তাকালো, উষ্ঠপুটে দাঁত বসিয়ে হাসছে লোকটা। তার বুকে ধাক্কা দিয়ে আওড়ালো শ্যামলী, অসভ্য। একটু অসভ্যই না হয় হলাম, ক্ষতি কি? বউ হও তো। তোমার কাছে অসভ্যতা করাটা হলফ করে অর্জন করেছে মিসেস আদ্রিয়ান। জায়েজ আছে এটা, না জায়েজ নয়। এবার তো একটু ভালোবাসো, বাসতে দাও আমাকেও। শিশির আড়ষ্টতায় নুয়ে পড়ে পুরোপুরি, চোখ মুখ নামিয়ে এক করে লোকটাকে ঠেলে দূরে সরায়। জড়িয়ে আসা ভ্যাজা স্বরে বলে, ভার্সিটিতে আপনি আমার টিচার মিস্টার আদ্রিয়ান কবির আদ্র, ভুলে যাবেন না এটা। আচ্ছা, তাহলে তুমি কেন ভুলে যাও যে বাড়িতে তুমি আমার বউ? ভুলে তো যাই না, মনেও তো রাখো না। এ কেমন অবিচার? সুবিচার কি বোঝাতে হবে? শিশির নিশ্চুপ। একটুখানি ভালোবেসে তাতেই হবে? অবিচার ঠেকিয়ে এই বিরাট সুবিচার দিয়ে উদ্ধার করো আমায়।
সাফা আর মেঘা বসে আছে এক কোণে। এতক্ষণ কান ঝালাপাড়া করে দিয়েছে বাড়তি সব মেয়েগুলো। সবার আগ্রহ আদ্র আর শিশিরকে নিয়ে। এক প্রশ্ন, শিশির সত্যি কি আদ্রের বউ? কবে বিয়ে হয়েছে, কিভাবে? উত্তর করতে করতে চোয়ালে ব্যথা ধরেছে। শেষে কড়া দুখানি কথা শুনিয়ে বাকিদের বিদায় করেছে সাফা। ফারিন বেশ কাচুমাচু, সে একটা প্রশ্ন করেনি। ওর হয়ে বাকিরাই প্রশ্ন করেছে। ও কেবলই এক পাশে চুপটি করে দাঁড়িয়ে উত্তর শুনে গেছে। ফাঁকা হতে চেয়ারে পিঠ এলিয়ে দম ফেলল সাফা। মেঘার মন অন্যথায়। ইয়াসের খোঁজ নেই এখনো। বেজায় টেনশন ধরেছে একবংশীকে। শুকিয়ে ছোট হয়ে গেছে মুখখানা। ক্ষণিকের মধ্যে পাশে কারোর উপস্থিতি অনুভব করলো। বেখেয়ালে ঘাড় কাত করে ইয়াসকে দেখা মাত্রই ধক করে উঠল একবংশী। দাঁড়িয়ে গেল চকিতে। ভেতরে ঢুকলো কি করে ইয়াস? আসলেই বা কখন? ভাইয়া তুমি? অস্ফুটন্ত স্বরে জবানে। ইয়াসের ভঙ্গিমা বরাবরের নেই দাম্ভিক, বোঝা মুশকিল। সে সোজাসুজি মেঘার হাত ধরল, বলল শক্ত কণ্ঠে, চল। মেঘা তাড়াহুড়া করে শোধায়, ভাইয়া কোথায় ছিলে কাল থেকে? তুমি জানো কতবার ফোন করেছি তোমায়? বন্ধ ছিল তোমার ফোন কেন? আগে চল, পরে বলবো। মেঘার হাত ধরে বাইরের দিকে পা বাড়ায় সে। সাফা ভ্যাবাচাকা খায়। উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি পায়ে নিজেও পা মেলায়। আরে কোথায় যাচ্ছেন মেঘাকে নিয়ে? ইভেন্ট শেষ হয়নি এখনো। উত্তর নেই, আর না পরোয়া। ওকে ফেলে নিজের বোনকে নিয়ে চলে যাচ্ছে এই লোক। সাফা কিরমির করে পিছনে। মেঘাকে গাড়িতে বসায় ইয়াস, নিজে বসে ড্রাইভিং সিটে। সাফা জানালার পাশে দাঁড়িয়ে তড়িঘড়ি করে বাগড়া দিয়ে বলে, আরে শুনুন না, যাচ্ছেন কোথায়? আমাকে ফেলে যাচ্ছেন কেন? এখানে একলা কে করবো? আমিও যাব। উত্তরে আশা না করে নিজে থেকে উঠে বসলো পেছনে। ইয়াস বিভ্রান্ত হয়, রেগে মেগে আগুন হয়ে তাকায় ফ্রন্ট মিররের দিকে। সাফা বাচ্চাদের মতো একবারই আবার বলে, আচ্ছা যাচ্ছেনটা কোথায় সেটা তো বলুন। ইয়াস দাঁত খিঁচল, ধমকালো বজ্রকণ্ঠে, শাট আপ। চুপসে যায় সাফা। মেঘা অবাক হয়, ইয়াস রেগে আছে? আজ পর্যন্ত ও রাগ দেখেনি সে। সাফা গুটিয়ে গিয়ে মেঘার সিটের দিকে চেপে বসে। গাল ফুলিয়ে কণ্ঠ চেপে বলে, দেখেছিস, বলেছিলাম না উনি ধমকেছে আমায়? বিশ্বাস করিসনি তখন, এখন হলো বিশ্বাস? দেখ কি বদরাগী ভাই তোর। ইয়াসের কানে পৌঁছাতে ইয়াস ভস্ম করা চোখে তাকায়, যেন চোখের আগুনে ঝলসে দেবে। ওর এমন রাগী দৃষ্টিতে গলা শুকিয়ে আসে সাফার। ফ্যাল ফ্যাল করে হেসে নিজেকে শুধরে আমতামতা করে বলে, না না, আপনাকে কিছু বলিনি, আপনি খুব ভালো, সেটাই বলছিলাম। বদরাগী না, ঠান্ডা নাকি আপনি? রাগ সামলে গাড়ি স্টার্ট করতে করতে বিপরীতে হিসিয়ে উঠল ইয়াস। টকেটিভ লেডি। গাড়ি কার ভাইয়া? আমার। ইয়াস গাড়ি কিনেছে? মেঘা বাকি প্রশ্ন করার উদ্ধততা দেখালো না আর। ওদের গাড়িটা সোজা কাবির ম্যানশনে এসেছে। তিনজনে একসাথে বাড়িতে ঢুকলো। দুপুর গড়িয়েছে। মেঘার হাত ছাড়েনি ইয়াস, নেমেই ধরেছে আবার। ড্রয়িং রুমের কাউকে তোয়াক্কা না করে গটগটিয়ে বোনকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো সে। এমতার সময় রিন রিনিয়ে ডাক পড়লো পেছন থেকে, মেঘা। সিঁড়ির মাঝে থামলো দুজনেই, কণ্ঠ পরিচিত। মেঘা চৌকিতে তাকায়, হেসে ওঠে খুশিতে, সারা তুই কখন আসলি? সারা অপ্রস্তুত। মেঘার ডাকে ইয়াসের থেকে চোখ সরিয়ে মেঘার দিকে তাকালো। পরক্ষণে চোখ নামিয়ে দীর্ঘ হাফ ছেড়ে সামলানো মনের উচ্চাটন। গিলল কয়েক ঢুক, ফের চোখ তুলে হাসার চেষ্টা করলো। এগিয়ে উত্তর করলো, একটু আগে এসেছি। অতঃপর পূর্ণ দৃষ্টিপাত করলো ইয়াসের পানে। ইতস্তত স্বরে বলি ফুটালো, কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। তোমরা কথা বলো, আমি রুমে যাচ্ছি। আর মেঘা, চেঞ্জ করে ফ্রেশ হয়ে এক্ষুনি আমার কাছে আসবি। ইম্পর্টেন্ট কথা আছে তোর সাথে, দেরি যেন না হয়। আর থামলো না, লম্বা লম্বা ধাপে সিঁড়ি উঠল সে। চোখের আড়াল হতে মুখ টিপে হাসলো মেঘা। সারার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে আহ্লাদিসরে বলল ঘুরিয়ে পেঁচিয়ে, কি ব্যাপার সারামণি, তর্স হয়নি? অসুস্থতা নিয়ে ছুটে এসেছ? ধ্যাত, বাজে বকবি না, আমি সুস্থ আছি এখন। আদ্র ভাইয়ের বউবাতে আসলি না কেন তাহলে? জানিসই তো, জ্বর ছিল, এখন ঠিক আছে। ঠিক হয়ে গেছো তাই না? ডক্টরকে দেখিয়ে ঠিক হয়ে গেলে? চিকিৎসার প্রয়োজনই পড়ল না দেখছি। সারার মুখখানি রাঙা হয়ে ওঠে, হাঁসফাঁস করে বলে, মেঘা জ্বালাবি না কিন্তু। আচ্ছা, তোকে জ্বালানোর জন্য অন্য কেউ আছে, এখন চল। সাফাকে নিচে একা ফেলে ওরা দুটোতে উপরে উঠে গেল। নিচে উষ্ঠে উল্টে দাঁড়িয়ে আহত চোখে চেয়ে রইল সাফা। সারাকে সহ্য হয় না মেঘার পাশে। সময় নিয়ে চেঞ্জ করে গেস্ট রুমের দিকে পা বাড়িয়েছে মেঘা, সাথে সারা আছে। করানেরে ঘরে ঢুকলো। নিজেও ফ্রেশ হয়েছে ইয়াস। লম্বা ডিবানের উপর বসে আছে গুরুভার হয়ে, শক্ত মুখভঙ্গিমা। মেঘা উচ্ছ্বাস মাখা হাসির সময় তাল গোছে ওর পাশে বসলো। আল্লাদি ভাইয়ের আদরে বোন হয়ে শুধালো,
কাল থেকে কোথায় ছিলে ভাইয়া, বললে না তো? বাইরে। কোথায়? আমাদের বাড়িতে। মেঘা কিছুটা নড়ে চড়ে ওঠে। ওদের বাড়িটা এখন তালাবন্ধ। 5 বছর ধরে ওভাবে জরাজীর্ণ হয়ে পড়ে আছে। না জানি কি হাল হয়েছে। মেঘা আর কখনো যায়নি ও বাড়িতে। সাহস কুলায়নি ও মুখ হওয়ার। কত শত স্মৃতি জড়িয়ে আছে, সেসব দেখলেই কান্না আসবে, তাই যাওয়া হয়নি আর। ইয়াসি বিরতি নিয়ে নরম গলায় শুধালো, আম্মু, আব্বু, ভাইয়া আর দাদুমণির কবরস্থানে গিয়েছিলাম। তুই যাস না কতদিন? মেঘা চোখ নামায়। ইতিমধ্যে ঝাপসা হয়ে এসেছে দু চোখ। বলে ধরে আসা কান্না গিলে, যায়নি, অনেকদিন হয়। ইয়াস পরিপ্রেক্ষিতে কিছু বলল না, আর চোখে সারাকে দেখল। ওর সামনে বলতে চাইল না কিছু। সেকেন্ড কয়েকের মাথায় মেঘা সামলে নিয়ে নিজেকে চঞ্চলা হয়ে ওঠে। সারাকে টেনে পাশে বসায়, বলে উৎকণ্ঠায়, ভাইয়া জানো, সারা কতদিন ধরে খুব অসুস্থ। তুমি না ডক্টর হয়েছ, বিশাল বড় কার্ডিওলজিস্ট। এসবের জন্যই তো এতদিন একলা থেকেছ কত দূরে। আমাকেও ফেলে রেখে চলে গিয়েছিলে। দেখি কত বড় ডক্টর হয়ে ফিরেছো তুমি। সারাকে দেখে বলো তো, ওর কি হয়েছে? ইয়াস ভ্রু কুচকে নিল। ভার গলায় বলল প্রশ্নসূচকে, আমি কেন? তোর বান্ধবীর কি হার্টে প্রবলেম? মেঘা মুখ টিপে হাসে, গলা ছেড়ে বলে, বড্ড ব্যথা হার্টে। তাহলে তো ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে হবে। এভাবে উপর উপর দেখে তো বোঝা যাবে না। এত কম বয়সে হার্টে ব্যথা জন্মায় কিভাবে? মেঘার সাথে তাল মিলিয়ে ইয়াসও কৌতুক করলো। সারা চোখ তুলে বলে লজ্জা ঢেকে, ভাইয়া আপনি ওই পাগলকে সায় দিচ্ছেন? ইয়াস মুচকি হাসলো। প্রসঙ্গ ঘুরিয়ে আলতো স্বরে শুধালো, কি হয়েছে তোমার? তেমন কিছু না, জ্বর ছিল একটু। এখন সুস্থ? হুম। সারা মেয়েটা কেমন শুকিয়ে গেছে। আগে বেশ গুলুমুলো ছিল। ইয়াস ওকে দীর্ঘ পলকে পরখ করল। ছোটবেলা থেকে মেয়েটাকে জানা, বড্ড ভালো একটা মেয়ে। মেঘার খুব আপন, ইয়াসেরও বেশ পছন্দের। সেটা কেবলই ছোট বোনের মতোই। ইয়াস উঠে দাঁড়ালো। টেবিলের পাশে লাগেজ রাখা, সেখান থেকে কিছু একটা বের করে নিয়ে আসলো। একটা মাঝারি আকারের গিফট বক্স বোধহয়। পুনরায় নিজের জায়গায় বসে মিষ্টি এসে বক্সটা বাড়িয়ে দিল সারার দিকে। এটা তোমার জন্য নিয়ে এসেছিলাম। সারা অবাক হতে ভুলল না, একরাশ অবিশ্বাস্য নিয়ে তাকায়। মেঘা গদগদ হয়ে ওঠে, চুমুরে বক্সটা ছিনিয়ে নিয়ে বলে, সত্যি ভাইয়া? সারার জন্য? কি আছে এতে? খুলে দেখ। মেঘা অধৈর্য হয়ে খুলে দেখে একটা ঘড়ি আছে মূল্যবান, বেশ চকচকে স্বচ্ছ ডিজাইনের, দামি বলে মনে হয়। সারা অবাক বিমূঢ় লোচনে চেয়ে আছে এখনো। মেঘা উল্টে পাল্টে দেখে বেশ মাতামাতি করলো। ঘড়িটা ইয়াসের হাতে দিয়ে সারার হাত টেনে বাড়িয়ে ধরল, বলল বিচলিত হয়ে, পরিয়ে দাও তুমি। ইয়াস আখিলতা কুচকায়, বিব্রত স্বরে বলে, আমি কেন? ওকে দে, ও পরে নেবে। কিন্তু এটা পরে কিভাবে? দেখো, ইউনিক মডেল, খুলতে পারছি না, তুমি একবার শিখিয়ে দাও। ইয়াস দেখলো নতুন মডেলের এটা। না করলো না দ্বিতীয়বার। একবার ইয়াস সারার কবজি টেনে নিল নিজের দিকে। আকস্মিক স্পর্শে চমকালো নমনীয় রমণী। ধক করে উঠল ছোট্ট নারীর হৃদয়। মৃদু কেঁপে উঠল সে। ইয়াস আলগোছে কবজিতে বেঁধে দিল ঘড়িটা। রমণীর হৃদস্পন্দন বেড়েছে অস্বাভাবিক, বেগতিক চলাচল হৃৎপিণ্ডের। ঘড়ি বাঁধা হতে তড়িঘড়ি করে হাত টেনে সরালো সে। চোখ নামিয়ে শুল্ক ঢুক গিলল। কিছু মুহূর্ত মেঘার পকর পকর শোনার পর ইয়াস নিজেকে ধাতস্থ করে ডাকে, সারা। জি। ডোন্ট মাইন্ড, বাট একটু বাইরে যাবে? মেঘার সাথে আমার কিছু কথা আছে। দ্বিমত করল না সারা, উঠে দাঁড়িয়ে অবিলম্বে ঘর ছাড়ল। ইয়াস গম্ভীর মুখে শটান বসে আছে। মেঘার হাসি হাসি মুখখানা কিছুটা মলিন হয় ওর এমন গাম্ভীর্যতা দেখে। কাজ ঘেঁষে বলে নরম গলায়, কি হয়েছে ভাইয়া? উত্তর না করে আবার উঠে দাঁড়ালো ইয়াস। ফের লাগেজ থেকে কিছু বের করলো। এক হাতে সাদা খাম, অন্য হাতে আরো কিছু একটা। সেটা কি মেঘার সামনে ডিভানের ওপর শব্দ করে ফেললো সে। মেঘা চকিতে চায়। পাসপোর্ট একটা। রমণী ছ্যাদ করে ওঠে, বুঝেও অবুঝেনে প্রশ্ন ছাড়ে, এটা কার ভাইয়া? তোর। তৎক্ষণাৎ ধক করে ঢুক গেল মেঘা। ইয়াস আবার বলে, বলেছি তো, সব গুজগাছ করে রেখেছিস। 21 তারিখে চলে যাচ্ছি আমরা, সকাল 9টার ফ্লাইট। নড়ে চড়ে পিছিয়ে বসে একবংশী, এক হাত চেপে ধরে অন্য হাতে। পরপর ঢুক গেলে ইয়াস পাশে বসে রাশভারী গলায় শুধোয়, কি হলো? উত্তরের অপেক্ষায় থাকে না। ব্যস্ত হাতে খাম থেকে একটা টান টান করে কাগজ বের করে। সেটাও রাখে মেঘার চোখের সামনে কাচের ডিভানের উপর। মেঘা আধু ভেজা চোখে তাকায়। কাগজটা পুরোপুরি লক্ষ্য না করলেও উপরে ভেসে ওঠা একটা ইংরেজি ওয়ার্ড দেখে কলজে ছ্যাদ করে উঠল রমণীর। বড় বড় অ্যালফাবেটে লেখা, ডিভোর্স।
বাকিটা দেখার প্রয়োজন হলো না। এই একটা শব্দ, এটা দেখে মাথার চরকে ওঠে একবংশের। ছলাৎ করে চমকে তাকায় ইয়াসের দিকে। চোখের পানি আটকায় বহু কষ্টে। অস্ফুটন্তে উচ্চারণ করে বাধা গলায়, ভাইয়া, এটা কি?" "ডিভোর্স পেপার।" ইয়াসের নির্বিকার উত্তর। একটা কলম বাড়িয়ে দিয়ে আবার আদেশ, "সাইন কর, বাকিটা আমি সামনে নেব।" এই পর্যন্ত ছিল আসবা ফিরে আবার উপন্যাসের 59 নম্বর পর্ব। আজকের পার্টি এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।